আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ দিবস। আপনারা জানেন যে শেখ হাসিনা তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য 157 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারি। আজকে সেই ভয়াল দিবস। তো জামাতে ইসলামী আজকে একটা সংবাদ সম্মেলন করেছে আনুষ্ঠানিকভাবে এই নিরপরাধ সৈন্যদের যারা হত্যা করেছে তাদের বিচারের জন্য। সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তার আগে আপনাদের একটা পিক দেখাতে চাই। আজকে সেনাপ্রধান তারেক রহমান, প্রধানমন্ত্রী এবং দেখলাম যে সালাউদ্দিন আহমেদ এবং সুপ্পু সাহেব, এই কয়জন মিলে এই 57 জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছে। আপনারা স্ক্রিনে সে ছবিটা দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট করতেছে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ। এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে চলে যাওয়ার পর সুপ্পু সাহেব একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছে কালের কণ্ঠকে। তো সেখানে দেখলাম অনেক কিছু তিনি বলেছে যে ইউনূস আমাকে বের হতে দিত না, করতে দিত না, তার অনুমতি লাগতো, অসুখ হলে মাউন্টেন হসপিটাল সিঙ্গাপুরে যেতে দিত না, অনেক কিছু বলেছে, সেটা আপনারা শুনেছেন। আবার এই সুপ্পুর এই কথা শুনে অনেকে কেঁদে দিচ্ছেন, অনেক বিএনপির নেতাকর্মীরা কেঁদে ফেসবুক ভাষায় দিচ্ছেন। অথচ এই যে জুলাই আন্দোলনে 2000 মানুষ হত্যা হলো, এই হত্যার সাথে কি এই রাষ্ট্রপতি জড়িত নয়? তখন সে রাষ্ট্রপতি ছিল না? হ্যাঁ ছিল। তখনও সে রাষ্ট্রপতি ছিল। এই রাষ্ট্রপতি কি পদক্ষেপ নিয়েছে? এই 2000 ছাত্রদের হত্যা করা হলো, কোনো পদক্ষেপ নিয়েছে? না, নেয়নি। তো তাহলে তো হাসিনা যেমন দোষী, এই রাষ্ট্রপতিও তো দোষী। শেখ হাসিনা প্রধানমন্ত্রী চাইতে তো বড় রাষ্ট্রপতি। তো হাসিনা যদি দোষী হয় তাহলে রাষ্ট্রপতি দোষী নয়? এই রাষ্ট্রপতিকে তো আমি রাষ্ট্রপতি মানি না। এই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যে নির্বিচারে এতগুলো নিরস্ত্র মানুষকে হত্যা করার সময় সে ওই রাষ্ট্রপতির বাণীর কথা বলছেন। তখন উনার বাণী কোথায় ছিল? তখন বিচারের বাণী নির্ভীতে কেঁদেছে এবং উনি অন্ধকারে লুকিয়েছিলেন, উনার বাসভবনে উনি লুকিয়েছিলেন। তখন উনি জনগণের জন্য উনার বয়ান কোথায় ছিল? তখন এই সুশীল ব্যক্তিরা কোথায় ছিল? তখন কেন তারা প্রশ্ন করে নাই যে যেই রাষ্ট্রপতি জনগণের জন্য স্পিক আপ করতে পারে না, উই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অ্যাজ আওয়ার প্রেসিডেন্ট এনিমোর, হি ইজ নো মোর আওয়ার প্রেসিডেন্ট। এই যে পদবি, উনার বাকস্বাধীনতা, এই বাকস্বাধীনতা জনাব তারেক রহমানকে কি শেখ হাসিনা দিয়েছিল বিগত 17 বছর? তারেক রহমানের বন্দনায় উনি ভেসে যাচ্ছেন, কারণ তারেক রহমান সাংবিধানিক কন্টিনিউইটির নামে এই রাষ্ট্রপতিকে, আপনার কথা বলিনি, চুপ্পু সাহেবের কথা বলেছি, উনি তো তারেক রহমানের বন্দনায় ভেসে যাচ্ছেন। গতকাল উনার ইন্টারভিউটা তো আমিও পড়েছি যে তারেক রহমান উনাকে খুবই সম্মান দিয়েছে আর সবাই অন্যরা উনাকে খুব অসম্মান করেছে। উনি তো অসম্মানের যোগ্য, কারণ উনি বাংলাদেশের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে উনি বাংলাদেশের মানুষের দায়িত্ব নেয় নাই। উনার মতো কাপুরুষ সারা বাংলাদেশের দ্বিতীয়টা নাই। আপনারা আবেগে কেন্দ্রে দিচ্ছেন। 2 দিন আগে সে তারেক রহমানকে খাম্বা তারেক বলেছে। আপনারা ভিডিওটা শুনেন। আগামী দিনে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান কোথায় সেটাকে আপনারা বিচার করবেন, বিশ্লেষণ করবেন। অস্তিত্বের প্রশ্নে আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। আচ্ছা, এখন এসে বলতেছে যে তারেক রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তার রক্তে মুক্তিযুদ্ধের রক্ত আছে, সে দেশ ভালো চালাবে, সে যদি চায় তাহলে আমি থেকে যাব, এরকম কথা বলতেছে। আর বিএনপির কিছু ছাত্রীরা আছে, এটা দেখে কেন্দ্রে ফেলছে। ইসরে গত 1.5 বছর ধরে এই সুপ্পুকে কতই না কষ্ট করে সহ্য করতে হয়েছে। আপনারা আওয়ামী লীগকে ছিলেন না। আপনাদের বেগম খালেদা জিয়া কি বলেছে যে সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে না। সাপকেও বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে, নির্মূল মতো তার হয়েছে। কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। সাপকেও বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ সাপের থেকে কোনো অংশে কম নয়, এর একজন সাপ। আপনারা আওয়ামী লীগকে বিশ্বাস করতেছেন, ধীরে ধীরে টের পাবেন। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। যে জামাতে ইসলামী যে অফিসিয়ালভাবে এই বিডিআরদের যে হত্যা করা হয়েছিল, বিডিআর বিদ্রোহ যে হয়েছে, সেনাদের হত্যা করা হয়েছে, তাদের বিচারের জন্য জামাতে ইসলামী একটা সমাবেশ করেছে। তো
তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। এমন অনেকে আছেন যারা এই দেশের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস ভালোবাসা হারিয়ে বিদেশে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা আমাদের দেশ স্বাধীনকালে এত অফিসারকে হত্যা করা হয় নাই, যা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি। কেন হয়েছে? কারা করেছে? আমরা লক্ষ্য করেছি বিগত 4.5 বছর আমি জেলখানায় থাকার সুযোগ পেয়েছি, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ জেলখানায় থাকার সুযোগ হয়েছে। আমরা সেখানে দেখেছি বিডিআর ভাইদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাদের বিচার চলমান আছে, নিশ্চয়ই বিচার চলবে। যারা অপরাধ করেছে, অপরাধ আইডেন্টিফাই করে চিহ্নিত করে তাদের বিচার করা হোক। কিন্তু আমরা এটাও জেনেছি, কারো কারোর সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র বিচারের নামে বহু বিডিআর সদস্যদেরকে মাসের পর মাস, বছরের পর বছর অন্যায়ভাবে বিচার সম্পন্ন না করে তাদের পরিবারগুলোকেও এবং ব্যক্তিদেরকেও, বিডিআরদেরকেও ধ্বংস করে দেওয়ার আরেকটা চক্রান্ত করা হয়েছে বলে তাদের সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা মনে করি 2009 সালের এক ঢিলে কয়েকটি পাখি মারা হয়েছে। প্রথমত, সেদিন 9 সালে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 2014 সাল, 2018 সাল, 2024 সালের রাত্রিকালীন ভোট, আমি এবং ডামির ভোট এবং জনগণহীন এক ভোট সম্পন্ন করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তা সম্পন্ন করতে চেয়েছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রতিহিংসা চাই না, কিন্তু আমরা সমঝোতাও চাই না। কিন্তু আমরা লক্ষ্য করছি বিচারের নামে কোনো ক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে পছন্দ মতো সমঝোতারও একটা রাস্তা বের করার চেষ্টা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে কেউ কেউ বাস্তবায়ন করছেন। আমাদের কথা পরিষ্কার, সমঝোতার কোনো আপোষের কোনো বিষয় নেই। আবার একই সাথে প্রতিহিংসা পরায়ণ হয়ে নির্দোষ কোনো ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে এসে অন্যায়ভাবে তার প্রতি বিচার প্রয়োগ করাটাও এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি ঘটনায় সংগঠিত হতে পারে না। তৃতীয়ত, আমি যে কথাটি পরিষ্কার করে বলতে চাই, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমার ভাই এবং বন্ধুগণ, আমরা 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি এই ঘটনায় আসলে বিডিআর এবং আমাদের পরস্পর বিডিআরকে মুখোমুখি করা হচ্ছে। এটি কোনো অংশে যদি সত্য হয়ে থাকে, প্রতিবেদন সরকার গঠন করেছিল, তারা সেদিন তাদের পক্ষ থেকে কমিটি নির্ধারণ করেছিল। কিন্তু এটা তো সত্য যে এই বিডিআরদেরকে কোনো একটা জায়গা থেকে তাদেরকে উস্কানি দিয়ে তাদের নেপথ্যে থেকে সেই সময় যারা ভূমিকা পালন করেছেন, কুশীলব হিসাবে যারা কাজ করেছেন, নেপথ্যে থেকে যারা ভূমিকা পালন করেছেন, সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। কোনোভাবেই তৎকালীন সেই সময়ের পার্শ্ববর্তী এলাকার আওয়ামী লীগ নেতা শেখ তাপস কোনোভাবেই তিনি তার দায়িত্ব এড়াতে পারেন না। নানক কোনোভাবেই আওয়ামী লীগের নেতা, যিনি সমাধানের নামে মূলত সেদিন একটা নাটক মঞ্চস্থ করেছিলেন, কোনোভাবেই তিনি দায় এড়াতে পারেন না। আমরা পরিষ্কার মনে করি এই বিডিআরদেরকে বছরের পর বছর আটকে রেখে বিচারের নামে কোনো ক্ষেত্রে যেমন টালবাহানা করা হচ্ছে, একটা পরিবার ধ্বংস করে দেওয়া হয়েছে, একদিকে সেনাবাহিনীর চৌকস সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আর একদিকে আমাদের সীমান্তরক্ষী বাহিনী যারা জীবন বাজি রেখে, একটা সময় আমরা শুনতাম জনগণ বলতো রৌমারী সীমান্তে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বিএসএফকে যারা জীবন বাজি রেখে জনগণকে সাথে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে সীমান্ত পাহারা দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেদিনই নাকি তারা সিদ্ধান্ত নিয়েছিল এরকম বিডিআর যদি থাকে তাহলে বাংলাদেশের মতো প্রত্যেকটা ইঞ্চি মাটি বাংলাদেশ সংরক্ষণ করবে। কেউ এখানে দাদাগিরি, কেউ এখানে বাবুগিরি, কেউ এখানে রক্তচক্ষু দেখিয়ে আমাদের উপরে তারা প্রভাব বিস্তার করতে পারবে না। সেদিনের প্রতিশোধের অংশও নাকি এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আমাদের এই বাংলাদেশের বর্তমান 2024-এর জুলাই আগস্টের তরুণ যুবক ছাত্র জনতা সমস্ত মানুষ রাস্তায় নেমে ঘোষণা দিয়েছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সুতরাং এই প্রশ্নে
আমরা পরিষ্কার বলতে চাই, শুধু একটা রাষ্ট্র নয়, আমাদের বাংলাদেশের বাইরে আমাদের সব বন্ধু থাকবে, আমাদের কোনো প্রভু থাকবে, এরকম বাংলাদেশ যেন আর কেউ কল্পনা না করেন। সুতরাং সেই জায়গায় 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা আশা করি বর্তমান অধিষ্ঠিত সরকার এই ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে যত হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে এটা চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ডই শুধু নয়, এটা বাংলাদেশের জন্য স্পর্শকাতর একটা বিচারের ব্যবস্থা। সুতরাং বর্তমান প্রধানমন্ত্রীর কথা যদি সত্য হয়ে থাকে এবং তিনি যা বলেছেন তা যদি দেশপ্রেমের জায়গা থেকে বলে থাকেন, তিনি তার শপথের জায়গা থেকে বলে থাকেন, আইনের শাসন তিনি কায়েম করবেন, যে 3-4টি মূল কথা তিনি বলেছেন তার প্রথম পয়েন্ট ছিল আইনের শাসন তিনি কায়েম করবেন। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা দেখতে চাই এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যে নির্মম এবং নৃশংস মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কম সময়ের ব্যবধানে এই সমস্ত সেনা অফিসারদের পরিবারকে আশ্বস্ত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বাংলাদেশকে বের করে নিয়ে আসাই হবে আইনের শাসন কায়েমের প্রথম ধাপ। আমরা আশা করব সেই ধাপ বাস্তবায়নে বর্তমান সরকারি দল তাদের এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছেন সেটি তিনি বাস্তবায়ন করবেন। সবশেষ আমি সম্মানিত সুধীমণ্ডলী ভাই এবং বন্ধুগণকে বলতে চাই, আমরা সেদিন লক্ষ্য করেছি মেধাবী, যোগ্য, সৎ, চৌকস নেতৃবৃন্দকে দেখে দেখে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সচিবালয় সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃবৃন্দকে সরিয়ে দিয়ে একটা দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণ অত্যন্ত ঘৃণার সাথে এই সমস্ত পরিকল্পনাকে প্রত্যাখ্যান করতে চায়, কারণ আমাদের সকলের কথা ছিল সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। যদি তাই হয় তাহলে সৎ অফিসারদেরকে সরিয়ে দিয়ে, সৎ শিক্ষাবিদদেরকে সরিয়ে দিয়ে, আদর্শ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক অফিসারদেরকে সরিয়ে দিয়ে একটা সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গঠিত হতে পারে না। এটা বক্তব্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমরা লক্ষ্য করছি আমাদের বিচারের জায়গাগুলো আস্তে আস্তে সংকুচিত করা হচ্ছে। যারা সুন্দর সুষ্ঠু বিচার করছিলেন সেই জায়গাগুলো সরিয়ে দিয়ে দলীয় লোক বসানো হচ্ছে, আপত্তি নাই। কিন্তু এই লোক বসানোর সাথে সাথে একের পর এক বিচারের নামে মামলায় যাদের এজাহারে নাম আছেন, হত্যা মামলার আসামি, তারা এই সরকার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর কি করে 3 দিনের মাথায়, 4 দিনের মাথায়, 5 দিনের মাথায় তারা জামিন পেয়ে যায়। এটা রীতিমতো জুলাই শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু হতে পারে না। এবং আমরা এটাও লক্ষ্য করছি, কেউ কেউ আমাদেরকে বলেন মাসুদ ভাই চকলেটের যেমন দোকান খোলে, ফুচকার যেমন দোকান খোলে, আমাদের বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লোকেরা বর্তমান একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এরকম কিছু কিছু খুচরা দোকানও খোলা শুরু হয়েছে। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, যদি বর্তমান সরকার জুলাই শহীদদের প্রতি সম্মান থাকে, জুলাই আগস্টের চেতনাকে তারা লালন করেন, জুলাই চেতনাকে তারা ধারণ করে দেশ পরিচালনা করেন, তাহলে অবশ্যই এসব বিষয়ে সরকারকে জিরো টলারেন্স ভূমিকা পালন করতে হবে। আমরা জানি না, একদিকে আমরা দেখি বর্তমান সরকারে যারা নিয়োজিত হয়েছেন তাদেরকে সেই ফ্যাসিস্ট আমলের লোকেরা ফুল দিয়ে বরণ করছেন, আর একদিকে সরকারেরই অংশ আইজিপি নিজে বলছেন একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন চলতে পারে না, চলার কোনো সুযোগ নাই। আমরা এই সাংঘর্ষিক অবস্থা দেখতে চাই না। আমরা দেখতে চাই জুলাই আগস্টের চেতনায় লালিত আমাদের 71-এর যুদ্ধের মাধ্যমে সাম্য, মানবিকতা, সামাজিক সুবিচার এর ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে এবং নাগরিকগণ শান্তিতে বসবাস করবে। তাহলেই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, আমি মনে করি যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায়,
এবং আমরা যদি সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেমের ভিত্তিতে আমাদের দেশ পরিচালনা করতে না পারি, আবার কোনো এক কুচক্রী মহল আমাদের এই সমস্ত সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক অফিসারদেরকে বিপদে ফেলার ষড়যন্ত্রের নেপথ্য নায়ক হিসাবে ভূমিকা পালন করবেন, এরকম পরিস্থিতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই আসুন, আমাদের 2009 সালকে সামনে রেখে যদি আবার 17 বছরের সেই পিছনের বাংলাদেশে আমরা ফিরতে না চাই, অবশ্যই আমাদের সৎ, দক্ষ, যোগ্য সেনা, আমাদের যারা দেশপ্রেমিক অফিসার, তাদেরকে দিয়ে বাংলাদেশ পরিচালনায় ভূমিকা পালন করতে হবে। আমি প্রধানমন্ত্রীর শেষ শব্দটি বলে বক্তব্য ইতি টানতে চাই। তিনি তার 3টি মৌলিক বক্তব্যের মধ্যে এটাও বলেছিলেন, প্রশাসনে দক্ষতা, যোগ্যতা, সততা হবে অগ্রাধিকারের ভিত্তি। আমরা তার কথার সাথে বাস্তবতার মিল দেখার জন্য আরও কিছুদিন এদেশের জনগণ অপেক্ষা করতে চায়। সেই অপেক্ষার কথা জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের শহীদদের দোয়া করে তাদের আল্লাহ তাআলা জান্নাত দান করুন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিডিআরের মধ্যে যারা নিরপরাধ, নির্দোষ, তাদের বিচার শেষ করে দ্রুত তাদেরও মুক্তির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার জনাব সভাপতি, মহানগরী জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির, উপস্থিত আছেন মহানগরী জামাতের নায়েবে আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি সহ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, এই হত্যাকাণ্ডকে যদি খালি হত্যাকাণ্ড হিসাবে বিবেচনা করা হয় তাহলে এটা একটা ভুল করা হবে। এখানে অনেকগুলি বিষয় কিন্তু সামনে এসে যায় যে এই হত্যাকাণ্ড কেন ঘটানো হলো। ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। আমাদের মহান মুক্তিযুদ্ধে কয়জন সেনা কর্মকর্তা নিহত হয়েছিল? 4-5 জন। তাও মেজর জেনারেল এই পর্যায়ের কোনো সেনা কর্মকর্তা নিহত হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল এই পর্যায়ের কোনো কর্মকর্তা নিহত হয় নাই। আর এই ঘটনায় খুব ঠান্ডা মাথায় 57 জন কর্মকর্তা, সেনা কর্মকর্তা এবং আরও 17 জন অন্য 74 জন মানুষকে নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হলো 2 দিন ব্যাপী ডাল ভাতের নামে। এই ডাল ভাতের সাথে কি 74 জন জড়িত ছিল? ডাল ভাতের সাথে কি এই 57 জন সেনা কর্মকর্তা জড়িত ছিল? তাহলে এদেরকে খুন করা হলো কেন? এবং যারা বাথরুমে অথবা বিভিন্ন জায়গায় লুকিয়ে জীবন বাঁচিয়েছেন, তাদেরকেও যদি পাওয়া যেত, তাদেরকেও হত্যা করা হতো। এই যে 2 দিন ব্যাপী হত্যাকাণ্ড পরিচালনা করা হলো, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তখন কি দেশে কোনো সরকার ছিল না? তাহলে ওনারা কি করলেন? নিশ্চিত নিহতদের পরিবার, নিহত যারা হয়েছেন তাদের আর্তনাদ, সেই পরিবারগুলির আর্তনাদ আকাশে বাতাসে ভাসছিলেন। তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি মুস্কি মুস্কি হাসছিলেন। তখন ওনার কি দায়িত্ব ছিল? উনি কি করছেন? তখন যিনি সেনাপ্রধান ছিলেন মঈন আহমদ, ওনার কি দায়িত্ব ছিল? ওনার কি দায়িত্ব ছিল না? এই হত্যাকাণ্ডগুলি যখন 2 দিন ব্যাপী চললো, তো ওনার কাজ কি ছিল? এতে বোঝা যায় তদানীন্তন প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান এরা উভয়েই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ওনারা জড়িত না থাকলে তো একজন মানুষের জীবনের কি কোনো দাম নাই? ডাল ভাতের জন্য কেউ ডিপ্রাইভ হইতে পারে, তাই বলে কি তাকে হত্যা করতে হবে? আর ওনারা বসে বসে খালি মুস্কি হাসলেন, দেখলেন, আর সোনারগাঁ থেকে খাবার নিয়ে নিয়ে মজা করে খাইলেন। এগুলো সব জাতি জানে, সাংবাদিক বন্ধুরা আরও বেশি জানেন আমাদের চাইতে, যে ওই দিন কী হয়েছিল।
তাহলে দুদিনব্যাপী হত্যাকাণ্ড সংঘটিত হলো, সরকারও কিছু করলেন না, সেনাবাহিনীর লোকদেরকে হত্যা করা হলো, সেনাপ্রধানও কোনো ভূমিকা রাখলেন না। তাহলে এটা বোঝা যায় যে এই পরিকল্পনা শুধু ডাইল ভাতের কারণে এই হত্যাকাণ্ড শুধু ডাইল ভাতের জন্য হয় নাই। এই পরিকল্পনা নেওয়া হয়েছে একটা বড় মাস্টার প্ল্যান নিয়ে আমাদের দেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করা, দেশের সীমানাকে অরক্ষিত করা, যাতে করে ওই সময় সরকারে যারা এসেছিলেন যাদের সাহায্যে তারা এই দেশটাকে তাদের করদরাজ্য বানাতে পারে, এই দেশটাকে তাদের একটি অঙ্গরাজ্য বানাইতে পারে, এই পরিকল্পনা নেই তারা সে কাজটি করেছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজও সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করা হয় নাই বলবো না, করা হয় নাই। ওই সময় থেকেই, ওই দিন থেকেই আমরা শুনতেছিলাম বেশ কিছু লোকের নাম, আজ পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। কাজেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত করে যে সকল বিডিআর সদস্যদেরকে জেলখানায় রাখা হয়েছে, এদের মধ্যে অনেকেই আছেন একদম নিরপরাধ। আমাদের সাথে আলাপে যারা মনে হয়েছে, অনেকের সাথেই আমাদের কথা হয়েছে, যেহেতু আমরাও দীর্ঘ সময় সেই সরকারের আমলে আমরা জেলে ছিলাম, কাজেই এদের অনেকের সাথেই দেখা হয়েছে, ঘটনা শোনার সুযোগ হয়েছে। এখানে কি হয়েছিল এটা অনেকটাই সবাই জানে, শুধুভাবে আনুষ্ঠানিকভাবে কোনো সরকারের পক্ষ থেকে, এটা সরকারেরই কাজ, এই সরকারের পক্ষ থেকে এটাকে প্রকাশ করা এবং কার্যকর ব্যবস্থা নেওয়া, এদেরকে বিচারের আওতায় আনা, কিন্তু সেটা ফেসিবাদের আমলেও হয় নাই। এরপরে 1.5 বছরে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তারাও এই কাজটি করেননি। তারা একটা তদন্ত করেছেন, কিন্তু আজ পর্যন্ত সেই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও জনগণের সামনে প্রকাশ করা হয় নাই। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এজন্য আমি আজকে এই ব্যাপারে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে যারা সরকারে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই ঘটনার যদি প্রকৃত রহস্য উন্মোচন করতে হয় তাহলে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তদানীন্তন সেনাপ্রধান মঈনুল আহমেদ সহ যাদের নাম এ পর্যন্ত আকাশে বাতাসে ঘুরছে, এই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনলেই ওই সময়কার আসল ঘটনা জানা যাবে। এবং আমরা এটাও জানি ওই হত্যাকাণ্ডের সময় একজন কর্মকর্তা বিডিআরে ছিলেন, এরপরে উনি যে প্রমোশন নিয়ে সরকারের একজন বড় কর্মকর্তা হয়ে গেলেন, এর নাম আপনারা সবাই সাংবাদিকরাও জানেন। তো এরকম ঘটনা যারা ওইখানকার সাক্ষী তারা তো এখনো অনেকে আছেন, তাদের সবাইকে এই তদন্তের আওতায় নিয়ে আসা উচিত, তিনি যেই হন না কেন, যত বড় মানুষই হন না কেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, তাদের মূল পরিকল্পনা ছিল দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে আমাদের দেশের সীমানাকে অরক্ষিত করে ফেলানো, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবেই কিন্তু জামাত ইসলামের তদানীন্তন আমির, সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, জামাতের সেক্রেটারি জেনারেলের সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের 11 জন শীর্ষ নেতাকে একইভাবে নৃশংসভাবে বিচারের নামে তামাশা করে প্রহসনের বিচার যে করা হয়েছে, জামাত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ রায়ের সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ একটি রায় দিয়েছেন, এই বিচার প্রক্রিয়াটাকেই অবৈধ বলে তারা ঘোষণা করেছেন এবং অনেক কথা বলেছেন, আপনারা জানেন। কাজেই নৃশংসভাবে প্রায় 11 জন নেতা কর্মীকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায়
নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কাউকে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, তাদের পরিকল্পনা ছিল দেশের সীমানা অরক্ষিত করা, দেশকে করদ্রাজ্য বানানো, দেশকে ইসলাম শূন্য করা। এ কারণেই জামাত নেতৃবৃন্দকে তারা হত্যা করেছিল। কিন্তু তাদের সকল পরিকল্পনায় ভুল প্রমাণিত হয়েছে। মানুষ হত্যা করে কোনোদিন এজেন্ডা বাস্তবায়ন করা যায় না। যারা বাংলাদেশকে ইসলাম শূন্য বানাতে চেয়েছিলেন, যারা বাংলাদেশকে জামাত মুক্ত করতে চেয়েছিলেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন জামাত মুক্ত বাংলাদেশ হয় নাই। জামাত বাংলাদেশের এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে ইতিমধ্যেই গত নির্বাচনে আবির্ভূত হয়েছে। এবং গত নির্বাচনে কি হয়েছে তাও আপনারা জানেন, কিভাবে জামাতকে হারানো হয়েছে তাও আপনারা জানেন। গোটা দেশের মানুষ জানে। ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, পাস করেছে আরেকজন। এটা আপনারা বিভিন্ন এলাকায় নিশ্চয়ই খোঁজখবর রাখতেছেন, তারা কি বলতেছে আপনারা নিশ্চয়ই এগুলো জানেন আর কি। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, কোনো একটি আদর্শবাদী শক্তিকে কোনোদিন দমন নিপীড়ন চালিয়ে, হত্যাকাণ্ড চালিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে কোনোদিন আদর্শ ভিত্তিক কোনো দলকে দমন করা যায় না, নিশ্চিহ্ন করা যায় না। এজন্য আমি আজকের এই আলোচনা সভার এ পর্যায়ে আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখতে চাই যে শুধু পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে সঠিক বিচার হওয়া উচিত, এবং এই সঠিক বিচার করতে হলে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং তার দলের যে সমস্ত লোকের নাম এসেছে তারা এবং সেনাপ্রধান মঈনুল আহমদকেও বিচারের আওতায় আনতে হবে। এর সাথে সাথে নৃশংসভাবে ইসলাম শূন্য করার জন্য যাদেরকে হত্যা করা হয়েছে, জামাত নেতৃবৃন্দ সহ অনেককেই, বিরোধী দলের অনেককে হত্যা করা হয়েছে, এদেরও এই হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, অনেকেই ক্ষমতায় যখন আসে তখন তারা মনে করে যে দেশটা তাদের জমিদারি, এবং আগে যারা ফেসিবাদী সরকারের সময় যারা ছিলেন তারা এই দেশটাকে জমিদারি মনে করেই চালানোর চেষ্টা করেছিলেন। এই জমিদারি মনে করে যে বা যারাই এই বাংলাদেশ শাসন করার পরিকল্পনা করবেন, আমি আশা করি, বিশ্বাস করি তারা ব্যর্থ হবেন ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের মানুষ কোনো জমিদারি প্রথাকে কোনো অবস্থাতেই বরদাস্ত করবে না। আমরা আগেও বলেছি, এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশকে উনি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করবেন। কিন্তু আমি আজকের কথাই যদি বলি, প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটা নিউজ হয়েছে নারায়ণগঞ্জের একজন প্রতিবন্ধী ব্যবসায়ীর কারখানায় চাঁদাবাজি করছেন, নামটাম সহ বলে দিছে। কই এখন পর্যন্ত তো সরকার তার ব্যাপারে কোনো ব্যবস্থা তো নেয় নাই। এটা তো নেওয়া, যদি তারা আন্তরিকই হন চাঁদাবাজি বন্ধ করবেন, তাহলে তো তাদের তো ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কই নেন নাই তো। এর মধ্যে অনেক চাঁদাবাজি হচ্ছে, অনেক হত্যাকাণ্ডও ঘটতেছে, কই কোনো কারোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তো আমরা এখন পর্যন্ত কোথাও দেখি নাই। আমাদের একজন মন্ত্রী উনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে যদি টাকা পয়সা নেওয়া হয় তাহলে এটা চাঁদাবাজি হবে না। কি মজার কথা বলছে। ওনারা বাংলাদেশের মানুষকে কি মনে করে আমি জানি না, মানুষ কি কিছুই বোঝে না যে আপনি কি বলতেছেন, বাংলায় বলছেন তো, আমরা তো ইংরেজিতেও বলেন নাই। কাজেই এটা মানুষ সবই বোঝে যে আপনারা কি করবেন। কই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা সে অনুযায়ী তো তার মন্ত্রী থাকার কথা না, কিন্তু বল দরবিতে আছে না, শুধু বরঞ্চ বীর দর্বে আছে। কাজেই এরকম ঘটনা এই কয়েকদিনের মধ্যেই অনেক ঘটে গেছে, এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা বিরোধী দল কিন্তু সংসদে যাওয়ার সিদ্ধান্ত এ কারণেই আমরা নিয়েছি। আমরা এ কারণেই শপথ নিয়েছি সরকারের ভালো কাজগুলিকে আমরা সমর্থন জানাবো। আর সরকারের যে কাজই হোক না কেন, যদি দেশের জনগণ বিরোধী হয়, দেশ বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, মানবতা বিরোধী হয়, আমরা কিন্তু সংসদে এবং রাজপথে উভয় জায়গায় আমরা কিন্তু প্রতিবাদ জানাবো।
আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ, এই দেশের জনগণকে সাথে নিয়ে। এটা আমাদের দায়িত্ব। জনগণ আমাদেরকে এ কারণেই ভোট দিয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই যে আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি, সবাই ভালোবাসি। আমরা প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষই আমরা এই দেশকে ভালোবাসি। আমরা এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা মজলুম মানবতার পক্ষে আমরা দাঁড়াতে চাই। আমরা সবসময় আমাদের স্লোগান আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাবো। আমাদের স্লোগান আমরা এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বানাবো। আমরা সেই বাংলাদেশ বানানোর ক্ষেত্রে অতীতেও আমরা দেখেছি সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ একটা ব্যাধিতে পরিণত হয়েছিল আগে। আমরা নতুন সরকারকেও দেখছি সেই দলীয়করণ যেন ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আরো কয়েক গুণ বৃদ্ধি করে তারা সেই কাজটি শুরু করেছেন। আমরা সবাইকে বলবো যে আসেন আমরা এই দেশটাকে সত্যিকারের দেশের নাগরিক যারা তাদেরকে নিয়েই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। তার কারণ দলীয়করণ করে দলকানা হয়ে অতীতে কিন্তু কেউই ভালোভাবে দেশ চালাইতে পারেন নাই, ভালো করতেও পারেন নাই। এক পর্যায়ে তাদের সবাইকে বিদায় নিতে হয়েছে। এজন্য আমরা এই দলীয়করণের রাজনীতি, দলীয়করণের নীতি থেকেও বর্তমান সরকারকে আমরা সরে আসার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাবো। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, কাজে আসুন এই দেশ আমার, আপনার, আমাদের সবার, আমরা সবাই মিলেই এই দেশকে আগামী দিনে একটি সুন্দর, ন্যায়, ইনসাফপূর্ণ, আধুনিক, মানবিক বাংলাদেশ হিসাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ। আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। এই জন্য আমরা এই আলোচনাকে আর দীর্ঘ না করে কথা আমাদের মূল আজকে একটাই, যে সেই সময়কার ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নির্দেশনায়, সহযোগিতায়, মদদে এই ঘটনা যে ঘটেছিল তার সাথে কারা কারা জড়িত ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম এসেছে, বিচারের মুখোমুখি হতে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। এই ঘটনার সাথে কোন দেশের কীরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। সেই সময়কার ভিডিওগুলো, ছবিগুলো, কিভাবে সেনা অফিসাররা চিৎকার দিচ্ছেন, আহাজারি করছেন। প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের পর পর সেনা অফিসারদের নিয়ে যে মিটিং করেছিলেন, সেইখানে তদানীন্তন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে সেনা অফিসারদের যে কি আহাজারি, কি কান্না, যে কেন সাথে সাথে এত অনুরোধ করার পরও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীকে অ্যাকশন নিতে, তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নিতে দেওয়া হয়নি, কেন বিলম্ব করা হলো। সমস্ত জীবনগুলো শেষ হওয়ার পর লোক দেখানো ব্যবস্থা নিয়ে জাতির সামনে কেন নাটক করা হলো, এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সামনে সেই সেনা কর্মকর্তাদের যে আহাজারি এবং কান্না, সে ভিডিও কিন্তু এখনো জাতির সামনে ভাসছে। এই জন্য আমরা আর এটা নিয়ে অন্ধকারে থাকতে চাই না। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশবিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয়, তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। ফলে আমাদের স্বাধীনতা, আমাদের আজাদি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ড বিরোধী সকল ষড়যন্ত্র নির্মূল করতে গেলে এই পিলখানার সেনা হত্যার আসল কাহিনী, সেনা হত্যাকাণ্ডের আসল কাহিনী জাতির সামনে উন্মোচন করতে হবে। 1, 2, 3, 4 করে যার যার নাম প্রকৃত তদন্তে বেরিয়ে আসবে,
তাদেরকেই বিচারের মুখোমুখি করে শাস্তি বিধান করতে হবে। এটাই আমাদের আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর আলোচনা সভার মূল দাবি। সেই দিন যারা দেশমাতৃকার জন্য, দেশপ্রেমের জন্য অকুতোভয় সেনা অফিসাররা নির্মমভাবে নিহত হয়েছিলেন, যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে লোমহর্ষক, যা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, যে শিহরণগুলো খুবই অমানবিক, শিশুরাও যা দেখে দেখে চোখের পানি ফেলেছে, বুঝতে পারে না রাজনীতি, কিন্তু সেই ভাষা, সেই দৃশ্য, সেই গান মানুষকে আজও কাঁদায়। সেই দিন হত্যাকাণ্ডের শিকার সেই সব সেনা অফিসার এবং তার পরিবারের সদস্যদের মধ্যে যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, তাদের জন্য আমরা আজকে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি, দেশপ্রেমের জন্য তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, আল্লাহ তাআলার কাছে তাদের জান্নাতে উচ্চ মাকাম কামনা করছি। আর একটা দাবি প্রত্যেক বছরেই উঠছে, কিন্তু দাবি খুব দুর্বল, আমরা খুব জোরালোভাবে বলতে চাই। সেই সময় বিডিআর সদস্যদের মধ্য থেকে শত শত বিডিআর সদস্য এবং অফিসারদেরকে বিনা অপরাধে মামলায় জড়িয়ে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। যারা নির্দোষ, নিরপরাধ, যাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো কিছুই এখনো প্রমাণিত হয়নি, মামলার অজুহাতে, বিস্ফোরক মামলা, হত্যা মামলায় নানান অজুহাত দেখিয়ে কত যুগ তাদেরকে তাদের পরিবার, সমাজ, সন্তান, স্ত্রী, মা, বাপ থেকে বিচ্ছিন্ন রাখা হবে। এটা অপরাধ। কারাবন্দী বিডিআর সদস্যদেরকে মুক্ত দেওয়া হোক, প্রকৃত অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সেদিন নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি, সমবেদনা, শোক, কষ্ট, আপনাদের দুঃখে আমরা দুঃখিত, আপনাদের ব্যথায় আমরা ব্যথিত, এই সমবেদনা প্রকাশ করে আজকের এই আলোচনা সভায় আপনারা যারা এতক্ষণ ধরে শুনলেন, সহযোগিতা করলেন, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসীকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।